মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামাত নেতা কাদের মোল্লার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করল ট্রাইব্যুনাল। আইন অনুযায়ী মাননীয় ট্রাইব্যুনালের নির্দেশে আসামিকে প্রদত্ত মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করার জন্য ওয়ারেন্ট অফ এক্সিকিউশন সহ সংশ্লিষ্ট রায়ের কপি ঢাকা কেন্দ্রীয় কারাগার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে প্রেরণ করা হয়েছে। তার মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে ঝুলিয়ে ফাঁসির রায় কার্যকর করার আদেশ আছে। আজ ব্যস্ত সময় কাটাচ্ছেন তারানকো। সিএসি এরশাদ ও সুশীল সমাজের সঙ্গে বৈঠক, ফলাফল শূন্য হওয়ার আশঙ্কা। 18 দলের ডাকে 72 ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে দেশ জুড়ে বিক্ষিপ্ত সংঘর্ষ, ঢাকায় হয়েছে সকাল সন্ধ্যা হরতালও। প্রধানমন্ত্রী সময় না দেয় শেষমেশ জাতীয় পার্টির মন্ত্রী উপদেষ্টারা পদত্যাগপত্র পাঠালেন ডাকযোগে। আসসালামু আলাইকুম, আমি রিয়াজ হাফিজ এবং আমি ফেরদৌসী আহমেদ। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। শুনছিলেন শিরোনাম, এছাড়াও সংবাদে আরো থাকছে: মহানায়ক নেলসন ম্যান্ডেলার স্মরণে আফ্রিকার সব ধর্মীয় উপাসনালয়ে গণপ্রার্থনা, বিনম্র শ্রদ্ধায় স্মরণ প্রিয় মাদিবাকে। মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে। এ পরোয়ানা ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় হয়ে পাঠানো হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছেও। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার জানান, কাদের মোল্লার মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু কার্যকর করার আদেশ দেওয়া হয়েছে। এখন সরকার এবং জেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে রায় কিভাবে কার্যকর করা হবে। রিপোর্ট। কাদের মোল্লাকে ফাঁসির আদেশ দিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চূড়ান্ত রায়ের ভিত্তিতে রোববার দুপুরে মৃত্যু পরোয়ানা জারি করে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2। পরে ডেপুটি রেজিস্ট্রারকে দিয়ে লাল কাপড়ে মোড়ানো এই পরোয়ানা পাঠানো হয় কেন্দ্রীয় কারাগার সহ 3টি জায়গায়। ট্রাইব্যুনালের নির্দেশে আসামিকে প্রদত্ত মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করার জন্য ওয়ারেন্ট অফ এক্সিকিউশন সহ সংশ্লিষ্ট রায়ের কপি ঢাকা কেন্দ্রীয় কারাগার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে প্রেরণ করা হয়েছে। তার মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে ঝুলিয়ে ফাঁসির রায় কার্যকর করার আদেশ দেওয়া হয়েছে। এদিকে কারাবিধি অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির রায়ের সত্যায়িত কপি হাতে পাওয়ার পর সাজা কার্যকরের ক্ষেত্রে 21 দিনের আগে নয়, আবার 28 দিনের পরে নয় সংক্রান্ত বিধান রয়েছে। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 20-3 ধারায় বলা হয়েছে, ট্রাইব্যুনালের দেওয়া সাজা কার্যকর করবে সরকার। না, সাধারণত সেটা তো ভিন্ন কথা, কারণ সাধারণত এখানে এটা স্পেশাল ল আছে এবং এটা এই প্রথম রায় কার্যকর প্রশ্ন, দিনের প্রশ্ন এখানে নাই এবং সেখানে জেল করে যেটা আছে সেটা অ্যাপ্লাই হবে কি হবে না সেই বিষয়টা আমাদের বিষয় না, সেটা জেল অথরিটি গভর্নমেন্ট দেখবে। কারাবিধির 991-এর 3 উপধারায় বলা হয়েছে, দণ্ডপ্রাপ্ত আসামি ইচ্ছা করলে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারবেন। তবে এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রেজিস্ট্রার জানান, এটি ট্রাইব্যুনালের বিষয় নয়। রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন কিনা বা রিভিউ করবেন কিনা বা করলে সেটা কি হবে সেটা আমাদের বিষয় নয়। এর আগে রোববার বেলা 12টায় ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে আপিল বিভাগের রায়ের কপি হস্তান্তর করা হয়। কাদের মোল্লাকে ফাঁসির দণ্ড দিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চূড়ান্ত এই পূর্ণাঙ্গ রায়টি প্রকাশিত হয়েছে 5ই ডিসেম্বর। 790 পৃষ্ঠার এ রায়ে ট্রাইব্যুনালের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বাড়িয়ে ফাঁসির দণ্ডাদেশ দেন সর্বোচ্চ আদালত। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নির্বাচন নিয়ে চলমান রাজনৈতিক সংকট নিরসনে সমঝোতার লক্ষ্যে বাংলাদেশ সফররত জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো দ্বিতীয় দিন বৈঠক করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদের সঙ্গে। পরে নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং রাজনৈতিক দলগুলোর বর্তমান অবস্থান নিয়ে আলোচনা করতে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন সফররত সহকারী মহাসচিব।
এদিকে বিকেলে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তারুণ্য। মুজাহিদ আহসান, ফাল্গুনী দত্ত ও মিরাজ মিজুর সহায়তায় সুস্মিতা আনোয়ারের রিপোর্ট। সকাল 9:30টার দিকে বারিধারার প্রেসিডেন্ট পার্কে হয় এরশাদ তারানকো বৈঠক। এরপর জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের জানান, তারানকো আসন্ন নির্বাচনে দলের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে এরশাদ তাকে বলেন, বর্তমানে দেশে নির্বাচনের পরিবেশ নেই। আমরা আশা করছি আর রক্তক্ষয় নয়, মানুষেরকে আস্থায় নিয়ে আসা এবং মানুষ যাতে নিরাপদে থাকতে পারে তার জন্য সকল দলের একাত্রে বসে আলোচনা করে আমরা কি উপায় অতি অল্প সময়ের মধ্যে এই জাতীয় সমস্যার সমাধান করতে পারি। আমরা আশা করছি যে জাতিসংঘের এই প্রতিনিধি দল তারা এই বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। এরপর তারানকোর নেতৃত্বে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি নীল ওয়াকার সহ মোট 5 জনের একটি দল নির্বাচন কমিশনে যান। সেখানে বৈঠক চলে প্রায় 1.5 ঘন্টা। এরপর সন্ধ্যায় সিএসি সাংবাদিকদের সঙ্গে লিখিত বক্তব্যে বলেন, সব দলের অংশগ্রহণে নির্বাচন করার জন্য জাতিসংঘ উদ্যোগ নিয়েছে। তবে নির্বাচন তফসিল পরিবর্তন করতে হলে আইনি কাঠামোর মাধ্যমেই করতে হবে। সকল পক্ষের মধ্যে সমঝোতা হলে অনেক কিছু সম্ভব, তবে তা আইনি কাঠামোর মধ্যে থাকতে হবে, এটাই তাদেরকে বলা হয়েছে। যেহেতু জাতিসংঘের প্রতিনিধি দল সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে সকলের অংশগ্রহণে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন করার পথ বের করার চেষ্টায় আছেন, সেহেতু এই মুহূর্তে আমাদের বেশি কিছু বলা সমীচীন হবে না। এদিকে বিকেলে হোটেল সোনারগাঁয়ে তারানকোর সঙ্গে বৈঠকের পর সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, একতরফা নির্বাচন কারোরই কাম্য নয়। নির্বাচনী তফসিল পরিবর্তনের সুযোগ রয়েছে বলেও জানান তারা। যেটা বললেন যে তফসিলকে পিছানো সম্ভব কিনা আইনত, আমি তো মনে করি সম্ভব, এখনো সম্ভব। তারা সচেষ্ট আছে একটা সমঝোতার জন্য। তারা এটা তো উভয়ের পক্ষে চায়, এটা অনেকের পক্ষে তো না, এটা উভয়ের পক্ষে যেটা গ্রহণযোগ্য হবে। আমরা সবাই দেশের মানুষ ওই রকম নির্বাচন চাই এবং অবভিয়াসলি জাতিসংঘ ওই রকম নির্বাচন চায়, যে সবার অংশগ্রহণমূলক জাতিসংঘ সারা দুনিয়া এরকম নির্বাচন চায়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভীর সঙ্গেও দ্বিতীয় দফা বৈঠক করেন তারানকো। তবে জামায়াতে ইসলামীর সঙ্গে তারানকোর রোববারের বৈঠক হবে সোমবার। সুস্মিতা আনোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে জাতিসংঘের সহকারী মহাসচিবের তৃতীয় দফায় বাংলাদেশ আগমনও ব্যর্থ হতে যাচ্ছে বলে আশঙ্কা দেশের সাবেক কূটনীতিকদের। তাদের আশঙ্কা, এখনো প্রধান দুই দলের অনড় অবস্থানে আসছে দিনগুলোতে চরম মূল্য দিতে হতে পারে বাংলাদেশকে। রিপোর্ট করছেন মঞ্জুরুল আলম পান্তা। অস্থির বাংলাদেশ, উদ্বিগ্ন আন্তর্জাতিক সম্প্রদায়। তাই ঢাকায় জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই, ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং দেশের প্রধান দুই রাজনৈতিক দলকে সমঝোতায় পৌঁছাতে একে একে ব্যর্থ সবাই। তৃতীয় দফায় আবারও তারানকোর উদ্যোগ, তবে এবারও কোনো ফল আসবে না বলেই আশঙ্কা সাবেক কূটনীতিকদের। কোনো কারণে কিছু নম্রতা আছে দুই নেত্রীর মাঝে, দুই দলের মাঝে, তাহলে আমি সমাধান দেখতে সমাধান সম্ভব। এখন তারানকোদের করবার চেষ্টা করবে কোনো কমন গ্রাউন্ড পাওয়া যায়, এবং সেটা যদি পাওয়া যায় তাহলে দ্বিতীয় রাউন্ডে গিয়ে হয়তো তিনি উভয় পক্ষের কাছে সেই কমন গ্রাউন্ডগুলো তুলে ধরে তাদের মতামত চাইবেন। কিন্তু যে অনড় অবস্থানটা এখনো পর্যন্ত বিভিন্ন মিডিয়ার মধ্য দিয়ে আমাদের সামনে এসে হাজির হয়েছে, তাতে কিন্তু জিনিসটা নিয়ে একটুখানি জটিলতা আছে বলেই মনে হচ্ছে। আমার ঠিক মনে হচ্ছে না যে এমন কোনো কিছু একটা বিশেষ কোনো কিছু হবে, কোন একটা খুব একটা বিশেষ যে আমরা এগোতে পারবো এইভাবে হবে না। তাই চরম অস্থির এবং সংঘাতময় বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন তারা। যদি না হয়ে থাকে, এটা শেক্সপিয়ারের সময়কার কথা, একটা ঘোড়া যখন সে পানি খেতে চাচ্ছে না, তাকে জোর করে যদি আপনি টেনে নিয়ে যান একটা পুকুরের কাছে, আপনি টেনে নিয়ে যেতে পারেন ঘোড়াকে পুকুরের কাছে, কিন্তু আপনি জোর করে তাকে পানি খাওয়াতে পারবেন না পুকুরের থেকে। এই পৃথিবীতে স্বাধীন দেশ হিসাবে, সার্বভৌম দেশ হিসাবে বেঁচে থাকা ছেলে খেলা নয়, এবং এটা আমরা বুঝতে পারবো। আমরা বুঝতে পারবো যখন সমস্ত বিপদটা আমাদের উপরে এসে পড়বে, এবং তখন দেশে কি অবস্থা, কি পরিস্থিতির সৃষ্টি হবে, সেটা আমাদেরই সামাল দিতে হবে। এই সংঘাতের ফলে গণতান্ত্রিক প্রক্রিয়াটা ব্যাহত হওয়ার সম্ভাবনাও কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। বাংলাদেশে, বিদেশে বাংলাদেশের যে ভাবমূর্তি আছে সেটাও নষ্ট হওয়ার একটা সম্ভাবনা আছে। তবে দেশের সংকট কাটাতে বহির্শক্তির উপর নির্ভর করে থাকার মতো অপমান এবং লজ্জাজনক পরিস্থিতি বারবার প্রধান দুই রাজনৈতিক দলই সৃষ্টি করছে বলে মনে করেন সাবেক কূটনীতিকরা। এই স্বাধীনতার মাসে আমরা আমাদের সার্বভৌমত্ব হারাচ্ছি।
মঞ্জুরুল আলম পান্না, 21 টেলিভিশন, ঢাকা। নির্বাচনী তফসিল বাতিল, নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে রাজধানী সহ সারা দেশে চলছে 18 দলের ডাকা 72 ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন। পাশাপাশি সাদেক হোসেন খোকা সহ দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে রাজধানীতে পালিত হল সকাল সন্ধ্যা হরতাল। অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে সীমিত সংখ্যক গণপরিবহন চলাচল করলেও ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। এদিকে সদরঘাটে অনিয়মিতভাবে লঞ্চ চলাচল করছে। সহকর্মীদের সহায়তায় রিপোর্ট করছেন জসিম জুয়েল। সারা দেশে অবরোধের পাশাপাশি ঢাকায় পালিত হল সকাল সন্ধ্যা হরতাল। হরতালের পক্ষে সারাদিন সমর্থনকারীদের কোনো তৎপরতা না থাকলেও বিকেলে বংশালে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তেজগাঁও শিল্পাঞ্চলে হরতালের সমর্থনে মিছিল বের করে মহিলা দল। সেখান থেকে পুলিশ 6 জনকে আটক করে। এর আগে হরতালের সমর্থনে রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজারে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হলে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। অবরোধ এবং হরতালের কারণে রাজধানীতে সকাল থেকেই যান চলাচল ছিল অন্যান্য দিনের তুলনায় কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গণপরিবহনের সংখ্যা কিছুটা বেড়েছে। এদিকে সারা দেশে অবরোধের কারণে সায়েদাবাদ ও গাবতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। গাড়ির মধ্যে গান পাউডার ছিটা, গাড়ি ফুরা বলা, আমাদের নিরাপত্তা নাই, এই জন্য আমরা গাড়ি নিয়ে যাচ্ছি না। গাড়ি ভাঙ্গে, সামনে গাড়ি যাত্রী উঠলে মনে করেন যাত্রী পিছিয়ে পাউডার দিয়ে দেয়, মেরে দিয়ে পাউডার, দূর থেকে মেরে দিয়ে বোমা। দুর্বল গাড়িগুলো আমরা চাই না, রাস্তাঘাট আপনার ভাঙচুর হয়। তবে যাত্রী না থাকায় সদরঘাট থেকে অনিয়মিতভাবে চলাচল করেছে লঞ্চ। যাত্রী আসতে পারে না গাড়ির জন্য, আমরা প্যাসেঞ্জারই বলে নিতে না, অনেক কম প্যাসেঞ্জার। ওদের রাস্তায় গ্যাঞ্জাম ট্যাঞ্জাম দেখা যাইতেছে, তো ওদিক দিয়ে না যাইয়া লঞ্চে একটু নিরাপদ মনে হয়েছে। এছাড়া অবরোধে ট্রেন চলাচল করলেও শিডিউল বিপর্যয়ের ফলে যাত্রীরা পড়েছেন বিপাকে। বসে রইলাম, 8টা 10-এ ট্রেন ছাড়ার কথা, মানে প্ল্যাটফর্মে ট্রেন নাই। অবরোধের সময় চিকিৎসার জন্য ঢাকায় আসা খুবই সমস্যার মধ্যে আছে। অবরোধের ফলে রাজধানী জুড়েই ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান। জসিম জুয়েল। গাড়িতে আগুন আর বিক্ষিপ্ত ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে সারা দেশে চলছে 18 দলের ডাকা 72 ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন। সুনামগঞ্জ, নারায়ণগঞ্জ, ভৈরব, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে অবরোধকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ছাত্রদল কর্মী গুলিবিদ্ধ সহ আহত হয় 1/2 প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট করছেন রত্না জামান। সিরাজগঞ্জের বেলকুচিতে সড়ক অবরোধের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ছাত্রদল কর্মী গুলিবিদ্ধ হন। সে সময় 4টি ককটেল বিস্ফোরণ ঘটে। শহরের সমাজ কল্যাণ মোড়ে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল বের হয়। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা নারায়ণগঞ্জ বাইপাস সড়কে অবস্থান নেয় অবরোধকারীরা। পুলিশ বাধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায়। জেলা পরিষদের সামনে যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। সাভারে বলিয়ারপুর এলাকায় একটি ট্যাক্সি ক্যাবে আগুন দেওয়ায় আহত হয়েছে 5 জন। এদিকে সাভার থানা বাস স্ট্যান্ড এলাকায় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে তারা। এতে আহত হয় অন্তত 10 জন। নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাটে অবরোধকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মেহেরপুরের গাংনী উপজেলা শহরের বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে অবরোধকারীরা। এদিকে উপজেলা নির্বাচন কার্যালয় সহ কয়েকটি দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা। চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি এলাকা থেকে অবরোধ সমর্থনে মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। পরে বিএনপি কার্যালয়ে নাসিমন ভবনের সামনে সমাবেশ করে তারা। সুনামগঞ্জের পৌর এলাকায় ছাত্রদল, ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের সংঘর্ষে 30 জন আহত হয়েছে। সে সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। চুয়াডাঙ্গায় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় ভাঙচুর করা হয়েছে ট্রাক সহ কয়েকটি গাড়ি। রংপুর নগরীর পায়রা চত্বরে রাস্তায় আগুন দিয়ে বিক্ষোভ করে ছাত্র শিবির। সে সময় ককটেল বিস্ফোরণ ঘটে। রত্না জামান, 21 টেলিভিশন। চলমান আন্দোলন দমনের চেষ্টা করা হলে এবং নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের দাবি মেনে না নিলে দেশে যে পরিস্থিতির সৃষ্টি হবে তার দায়